বিএনপি সরকারের মন্ত্রিসভায় কারা জায়গা পাচ্ছেন? সংবাদ মাধ্যম থেকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে একাধিক তালিকা। তারেক রহমানের সিক্রেট ফাইলে থাকছে চমক, বলছে হাইকমান্ড। নিজ কার্যালয়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অংশ নিলেন ফটো সেশনে। নতুন সরকারের শপথের পর আনুষ্ঠানিক বিদায়। ঢাকা ৮ আসনের ফলাফল নিয়ে কমেনি উত্তেজনা। মুখ খুললেন আফরোজা আব্বাস। বাতিল হওয়া ভোট মির্জা আব্বাসের পক্ষে যোগ হয়নি বলে স্পষ্ট বার্তা। জুলাই সনদের ভিত্তিতে ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠন করতে হবে, চরমোনাই পীরের হুঁশিয়ারি। পাল্টা অবস্থানে বিএনপি। পুলিশের শীর্ষ নেতৃত্বে পরিবর্তনের জোর গুঞ্জন। নতুন আইজিপির দৌড়ে আলোচনায় ৩ নাম। নয়া মন্ত্রিসভা নেবে চূড়ান্ত সিদ্ধান্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়েছে বিএনপি। নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফলে দলটি ২০৯টি আসন পেয়েছে। ফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ ২ দশক পর দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠন করতে যাচ্ছে। এ সরকারের মন্ত্রিসভায় কারা স্থান পাচ্ছেন, সবার নজর এখন সেদিকে। সর্বমহলে এ নিয়ে আলোচনাও তুঙ্গে। আসন্ন বিএনপি সরকারের মন্ত্রিসভা গঠন নিয়ে গণমাধ্যম ও বিভিন্ন সামাজিক মাধ্যমে নানা ধরনের তালিকাও প্রকাশিত হচ্ছে। তবে রোববার বিএনপির নির্ভরযোগ্য একাধিক সূত্রে জানা গেছে, এসব তালিকার অধিকাংশই ধারণা নির্ভর। কারণ প্রকৃতপক্ষে শেষ পর্যন্ত কারা মন্ত্রিসভায় ঠাঁই পাচ্ছেন সে বিষয়টি শুধু জানেন দলের চেয়ারম্যান তারেক রহমান। সূত্রগুলো বলছে, বিষয়টি নিয়ে বিএনপির চেয়ারম্যান দলের স্থায়ী কমিটির অধিকাংশ নেতার সঙ্গে কোনো ধরনের আলাপ করেননি। ২-১ সিনিয়র নেতার সঙ্গে পরামর্শ করলেও তারা এ ব্যাপারে এককভাবে দলের চেয়ারম্যানকে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানিয়েছেন। ফলে মন্ত্রিসভার তালিকা তারেক রহমান অত্যন্ত গোপনীয়তার সঙ্গে চূড়ান্ত করছেন। দলের নীতি নির্ধারকরা বিষয়টিকে পার্টি চেয়ারম্যানের গুরুত্বপূর্ণ সিক্রেট ফাইল বলে অভিহিত করছেন, যা জানার সুযোগ কারও নেই। সূত্র জানায়, বিএনপির নির্বাচিত এমপিদের মধ্যে অধিকাংশই মন্ত্রী হওয়ার জন্য আগ্রহী। অনেকে নিজেকে মন্ত্রী হওয়ার জন্য যোগ্য মনে করছেন। কেউ কেউ মন্ত্রী হওয়ার জন্য শুরু করেছেন দৌড়ঝাঁপ। কেউ আবার নানা মাধ্যমে লবিং তদবিরে ব্যস্ত। তবে সরাসরি কেউই তারেক রহমানকে কিছু বলতে সাহস পাচ্ছেন না। এ বিষয়ে কথা বলার সুযোগ নেই বললেই চলে। তারা শুধু সিনিয়রদের কাছে ইনিয়ে বিনিয়ে নিজের যোগ্যতা এবং অতীতের আন্দোলন সংগ্রামে অবদান ও জেল জুলুম সহ্য করার কথা জানাচ্ছেন। নির্বাচনে বিজয়ীদের গেজেট প্রকাশের পর গত কয়েকদিনে মন্ত্রী প্রতিমন্ত্রীদের সম্ভাব্য নাম দিয়ে নানা তালিকা প্রকাশিত হচ্ছে। সামাজিক মাধ্যমে এ বিষয়ে চলছে নানার আলোচনা ও বিশ্লেষণ। অল্প কিছু নামের মিল থাকলেও এসব তালিকায় নামের ভিন্নতাও চোখে পড়ছে। আবার টেকনোক্রেট কোটায় অনেকের নাম যুক্ত করতে দেখা গেছে। তবে বাস্তবতা হচ্ছে, কে মন্ত্রী হচ্ছেন এ বিষয়ে কারো কাছে নিশ্চিতভাবে তথ্য থাকার কোনো সুযোগ নেই। ধারণাভিত্তিক তালিকা তৈরি করে তা বিভিন্ন মাধ্যমে প্রকাশ করা হচ্ছে। তবে একথা সত্য যে বিএনপির কিছু সিনিয়র নেতা মন্ত্রী হবেন, সেটি সঙ্গত কারণেই সত্য। জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ ২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু যুগান্তরকে বলেন, মন্ত্রিসভায় কারা আসছেন এ বিষয়টি আমার জানা নেই। আমাকে এখনও ফোন দেওয়া হয়নি। ফোন দিলে জানাতে পারবো। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তালিকার কথা বলা হচ্ছে তা অনুমান নির্ভর। সাব্বির হোসেন সাকিব, যুগান্তর নিউজ। বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে এককভাবে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। ১৭ ফেব্রুয়ারি শপথ গ্রহণের কথা রয়েছে। আর এর মধ্য দিয়ে আনুষ্ঠানিক বিদায় ঘটতে যাচ্ছে শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের। ২০২৪ সালের ৫ আগস্ট অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচিত
সরকারের আগমনকে সামনে রেখে নিজ কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভাষণ শেষে কার্যালয়ে কর্মরত সবার সঙ্গে ফটো সেশনে অংশ নেন তিনি। নতুন মন্ত্রিসভার শপথ নেওয়ার পর আনুষ্ঠানিকভাবে তারাই হবেন দেশের নতুন সরকার। শপথ গ্রহণ পর্যন্ত অন্তর্বর্তী সরকার বহাল থাকলে নতুন মন্ত্রিসভা শপথ নিলে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের ভোট গ্রহণে প্রিসাইডিং অফিসাররা অনিয়ম করেছেন বলে অভিযোগ তুলেছেন মির্জা আব্বাসের স্ত্রী ও তার প্রধান নির্বাচনী এজেন্ট আফরোজা আব্বাস। সোমবার গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এমন অভিযোগ করেন। আফরোজা আব্বাস বলেন, নির্বাচনে বিজয়ী মির্জা আব্বাসের পক্ষ থেকে কোনো অনিয়মের আশ্রয় নেওয়া হয়নি। তিনি জানান, নির্বাচনে তিনি প্রধান এজেন্ট ছিলেন বলেই সব কেন্দ্রে যাওয়ার তার অ্যাক্সেস ছিল। তিনি নিয়ম বহির্ভূতভাবে কোনো কেন্দ্রে গিয়ে প্রভাব বিস্তার করেননি। তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশনের নির্দেশ থাকা সত্ত্বেও কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসাররা ফাঁকা জায়গায় পড়া ভোট ধানের শীষে যোগ করেনি, বরং তারাই অনিয়ম করেছে। বাতিল হওয়া ভোট বিষয়ে তিনি বলেন, ফাঁকা জায়গায় পড়া ভোটগুলো ধানের শীষে যোগ করার আবেদন করা হলেও কাজ হয়নি। এমনটা হলে মির্জা আব্বাস আরও কয়েক হাজার ভোট বেশি পেতেন। এদিকে ১২ ফেব্রুয়ারি নির্বাচনে মির্জা আব্বাস ৫৯,৩৩৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসিরউদ্দিন পাটোয়ারি পেয়েছেন ৫৪,১২৭ ভোট। তবে এই ফলাফল না মেনে নির্বাচন কমিশনে ভোট পুনঃগণনার আবেদন করেছেন নাসিরউদ্দিন। আবেদনে তিনি আইনানুগভাবে বাতিল ঘোষিত ভোট ধানের শীষের ভোট থেকে বাদ দিয়ে নতুন করে ফলাফল প্রকাশের অনুরোধ জানান। জুলাই সনদ দেশের সব রাজনৈতিক দলের দীর্ঘ আলোচনার পরে তৈরি এবং সর্বসম্মতিতে স্বাক্ষরিত একটি দলিল, যা জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যাশার প্রতিফলন। একথা বলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনায় পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। রোববার রাজধানীর পুরানা পল্টনের দলীয় কার্যালয়ে এক সভায় তিনি একথা বলেন। জনগণ গণভোটের মাধ্যমে জুলাই সনদের প্রতি সম্মতি জানিয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, এই সনদের ভিত্তিতে ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠন করা এখন আইনি ও নৈতিক দায়িত্ব। চরমনায় পীর বলেন, নির্বাচনে অনেক আসনে নানা রকম অনিয়মের অভিযোগ পাওয়া যাচ্ছে। এজেন্ট বের করে দেওয়া হয়েছে, সিটে কাটাকাটি, অকারণে ভোট বাতিল সহ অনেক রকম অভিযোগ উঠেছে। এসব অভিযোগকে আমলে নিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত চিত্র বের করতে হবে এবং অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সেই আসনে নির্বাচন নিয়ে আইনি ব্যবস্থা নিতে হবে। সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, প্রেসিডিয়াম সদস্য মাওলানা মোসাদ্দেক বিল্লাহ মাদানী সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। নির্বাচন পরবর্তী সময়ে বাংলাদেশ পুলিশের শীর্ষ নেতৃত্বে পরিবর্তনের জোর গুঞ্জন শুরু হয়েছে। আইজিপি বাহারুল আলমের পদত্যাগপত্র জমা দেওয়ার খবরের পরই প্রশ্ন উঠে, বিএনপি সরকারের আমলে কে হবেন নতুন আইজিপি? এই নিয়ে উঠছে নানা প্রশ্ন। পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা মনে করছেন, পুরনো কাউকে নয়, বরং ক্লিন ইমেজের নতুন কাউকে দায়িত্ব দেওয়া হলে বাহিনীটির সব কাজে গতিশীলতা বাড়বে। এরই মধ্যে ৩ জনের নাম রয়েছে সবচেয়ে বেশি আলোচনায়। বর্তমানে এপিবিএন এর অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকিরের নাম এই পদে উঠে এসেছে সবার আগে। বিগত সরকারের রোশনালে পড়ে দীর্ঘ সময় এই কর্মকর্তা বৈষম্য বিরোধী আন্দোলনের পর হারানো পদ ফিরে পান। বাগেরহাটের এই অফিসার জাতিসংঘ মিশনেও দারুণ সাফল্য দেখিয়েছেন। আলোচনায় থাকা আরেক হেভিওয়েট নাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক আনসার উদ্দিন খান পাঠান। বর্তমান প্রজন্মের বহু পুলিশ কর্মকর্তার শিক্ষক তিনি। ২০০৭ সালের সংস্কার কার্যক্রমে যুক্ত থাকায় দীর্ঘকালীন কোণঠাসা ছিলেন। সিএমপি কমিশনার অতিরিক্ত আইজিপি হাসিব আজিজের নামটিও বেশ গুরুত্বের সঙ্গে ভাবা হচ্ছে। সাবেক আইজিপি আজিজুল হকের ছেলে হাসিব আজিজ দীর্ঘ ক্যারিয়ারে সিআইডি সহ গুরুত্বপূর্ণ সব ইউনিটে দক্ষতার ছাপ রেখেছেন তিনি।